আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের ব্যাপার নিয়ে ভারত যে ব্লুপ্রিন্ট তৈরি করেছে সেটা এখন শেষের পর্যায়ে আছে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সাথে অনেক দেশের সাথেই খারাপ সম্পর্ক ছিল। ভারতের যে সকল প্রতিবেশী দেশ আছে সকল দেশের সাথে ভারতের খারাপ সম্পর্ক ছিল। নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, পাকিস্তান, চায়না, শুধু একমাত্র দেশ ছিল বাংলাদেশ, যে বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রণে রেখেছিল এবং সব থেকেও ভালো সম্পর্ক ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশই হচ্ছে ভারতের জন্য বাংলাদেশ, এবং বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হচ্ছে ভারত। তো পরবর্তী সময়ে যখন ভারত চিন্তা করলো যে তাদের সার্বভৌমত্বের সম্পূর্ণরূপে হুমকি হচ্ছে এবং সামনে হতে যাচ্ছে, সে সকল সার্বিক বিষয় চিন্তা করে যে সকল প্রতিবেশী দেশের সাথে তার সম্পর্ক খারাপ ছিল এবং যে রেজিমের সাথে সম্পর্ক খারাপ ছিল সেটা তাক্তাপালাট ঘটাইয়ে দেয় ভারত। কিভাবে ঘটায়? এই যে মালদ্বীপের মইজুর সাথে খুব খারাপ সম্পর্ক ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। মইজু যা ইচ্ছা তা বলতো ভারত সম্পর্কে, কিন্তু সে মালদ্বীপের মইজুকে একেবারে রেজিম চেঞ্জ না করে মইজুকে পরাজিত করে কূটনীতিকভাবে। পরে মইজু বাধ্য হয় ভারতের সাথে সম্পর্ক ভালো করতে এবং নরেন্দ্র মোদীর পায়ে ধরার পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন মইজু নরেন্দ্র মোদীর সবচেয়ে ভালো বন্ধুর মধ্যে একটা, পার্শ্ববর্তী কোনো দেশের প্রধানমন্ত্রীর মধ্যে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে নেপাল। নেপালের আগে যে রেজিম ছিল সম্পূর্ণরূপে ভারত বিরোধী ছিল, ভারতের সাথে একেবারে ভালো সম্পর্ক ছিল না। একটা গণবিপ্লবের ফলে, একটা অভ্যুত্থানের মাধ্যমে ওই রেজিমটার তাক্তাপালাট ঘটিয়ে দেয় এবং পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন যে একটা মহিলা প্রধান উপদেষ্টা হয় তার সাথে ভারতের খুবই ভালো সম্পর্ক। তিনি ভারত ঘেঁষা। এখানে মালদ্বীপ, এইদিকে নেপাল, এই দুটা দেশের সাথে খুবই ভালো সম্পর্ক হয়ে যায় ভারতে। শ্রীলঙ্কার মধ্যে কিন্তু তাক্তাপালাট ঘটে। এখন যে প্রধানমন্ত্রী আছে তাদের সাথেও ভারতের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তাহলে আর দক্ষিণ এশিয়ার মধ্যে সম্পর্ক খারাপ কোন কোন দেশের সাথে আছে? চীন, পাকিস্তান, নতুন করে এখন বাংলাদেশ। যখন ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর একটা প্রেশার ক্রিয়েট করে, শুল্ক বাড়িয়ে দিয়ে এবং বাংলাদেশের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশকে দিয়ে হুমকি দেওয়া শুরু করে, তখন ভালো করে ভারত বুঝতে পেরেছে যে এখন আমার চীনের সাথে সম্পর্ক ভালো করে ফেলতে হবে। তারপরে ভারত কি করেছে? চীনের সাথে কূটনীতিক সকল ঝামেলা মিটিয়ে চীনের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলে। এশিয়ার মধ্যে যে সকল দেশ আছে খারাপ সম্পর্ক ছিল, সকলের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে ফেলে ভারত। প্রেশার দিয়ে হোক, রেজিম চেঞ্জ করে হোক, কূটনীতিকভাবে হোক। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশটা, এবং এখন সকল নজর বাদ দিয়ে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের থেকেও গুরুত্বপূর্ণভাবে নজর দিয়েছে বাংলাদেশের উপর। কারণ প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ভারতের জন্য বাংলাদেশ, এবং বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনীতিক দেশ হচ্ছে ভারত। সে কারণে বাংলাদেশ যদি ভারতের হাত থেকে ছুটে যায়, নিয়ন্ত্রণ না থাকে, ভারতের সব থেকে বেশি সার্বভৌমত্বের হুমকি হবে এবং ভারতের চিকেন নেক এবং যে আপনার সেভেন সিস্টার্স আছে সকল কিছু রিস্কে পড়ে যাবে। সে কারণে ভারত ফাইনাল খেলাটা বাংলাদেশকে নিয়ন্ত্রণ নিয়েই খেলবে। কখনো বাংলাদেশের নিয়ন্ত্রণ হারাতে চাইবে না ভারত। দরকার হলে সেটার জন্য যুদ্ধ করবে। আর আমেরিকা সেটা ভালো করে বুঝতে পেরেছে। সে কারণে আমেরিকা ডিপ স্টেটের মাধ্যমে আগে যে রেজিম ছিল ভারত নিয়ন্ত্রিত, ওই রেজিমকে গণ আন্দোলনের মাধ্যমে ষড়যন্ত্র করে পতন ঘটিয়েছে। এখন ভারত কি করতে পারে? ভারত তাদের ব্লুপ্রিন্ট রেডি করে ফেলেছে। আমেরিকার ব্লুপ্রিন্ট রেডি করে রেখে ভারতকে বাংলাদেশ থেকে প্রেশার ক্রিয়েট করছে, পাকিস্তান থেকেও প্রেশার ক্রিয়েট করছে। এখন ভারত পাকিস্তানের ব্যাপারটা হ্যান্ডেলিং করার জন্য কূটনীতিকভাবে আফগানিস্তানের উপর দিয়ে চালিয়ে যাচ্ছে। এখন পাকিস্তান আফগানিস্তান নিয়ে বিজি আছে। এখন ভারতের ব্যাপার সম্পূর্ণরূপে খেলা খেলছে বাংলাদেশের উপর, এবং বাংলাদেশ এখন কোনো দলের বা কোনো দেশের কোনো সিন্ডিকেটের সাপোর্ট পাচ্ছে না। জাস্ট আমেরিকা কূটনীতিকভাবে সাপোর্ট দিচ্ছে। এখন ভারত বনাম আমেরিকার খেলা চলতেছে বাংলাদেশের মধ্যে, আর রাশিয়াও বিতর্কতভাবে ভারতকে সাপোর্ট দিচ্ছে। ভারত শেষ দিকে এসে কিন্তু তার মেইন খেলাটা খেলে দিবে। তল্পা গুছিয়ে ভাগতে বাধ্য হবে এই আমেরিকা। গত 2 মাস আগেও কিন্তু আমেরিকার একজন লেফটেন্যান্ট কর্নেল একটা হোটেলে মারা গিয়েছিল। ওটা তেমনভাবে সংবাদ মাধ্যমে প্রচার করা হয়নি। বিভিন্ন নিউজ মিডিয়া ইন্ডিয়ার সয়লাভ হয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশে কোনো নিউজ মিডিয়া তেমন আসেনি। সিআইএ এর এজেন্ট ছিল ওই লেফটেন্যান্ট কর্নেল আমেরিকা। এখন অনেক সিআইএ এর এজেন্ট বাংলাদেশে আছে। তাদের কাজ হচ্ছে এই যে ভারতের ররা আছে বাংলাদেশে অ্যাক্টিভ, তাদেরকে আইডেন্টিফাই করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা এবং বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ জায়গায় সিআইএ এজেন্ট বসিয়ে বাংলাদেশটাকে
নিয়ন্ত্রণ করা। ভারতও কিন্তু তাদের রয়ের মাধ্যমে ফাইট করছে ওই সকল সিএএ এর সাথে বিতর্কতভাবে বাংলাদেশের। আমরা কিন্তু উপর দিয়ে যা দেখতেছি বিতর্কত খেলা কিন্তু খুব ডেঞ্জারাস ভাবে চলতেছে বাংলাদেশের মধ্যে ভারতের সাথে আমেরিকার। তাই যার কূটনীতিক খেলা যত বেশি শক্ত হবে সে বাংলাদেশে নিয়ন্ত্রণ নিতে তত বেশি সক্ষম হবে। আর শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত কূটনীতিকভাবে কোনো জায়গায় হারে নাই, বাংলাদেশ এত বছর নিয়ন্ত্রণ রেখেছে, বাংলাদেশও হারবে না। হয়তোবা 14 মাস চলে গিয়েছে, আরো 14 মাস যেতে পারে, কিন্তু এখন ভারতের খেলা শেষের দিকে। আর শেষের দিকে খেলা যখন চলে এসেছে, ভারত জয়লাভ হওয়ার ক্ষেত্রে অনেক সামনে এক ধাপ এগিয়ে গিয়েছে। তাই আওয়ামী লীগও যে ফিরে আসবে, শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসবে, সেটাও মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। জাতীয় পার্টি জিএম কাদেরের জ্বালাময় বক্তব্য, সজীব ওয়াজেদ জয়ের ইন্টারন্যাশনাল মিডিয়ায় বক্তব্য, শেখ হাসিনার বক্তব্য এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতার বক্তব্য দেখে এবং বাংলাদেশের সাধারণ জনগণের বক্তব্য দেখেই বোঝা যাচ্ছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের গণজোয়ার হচ্ছে এবং ইন্টারন্যাশনালি ভাবে সকল দেশই চাচ্ছে এবং সকল সংস্থায় চাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক, কারণ বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। আর ফুয়েল দেওয়ার জন্য, কূটনীতিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য ভারত তো আছেই। দরকার হলে ভারত যুদ্ধ করবে, তবুও বাংলাদেশের নিয়ন্ত্রণ হারাবে না, কারণ ভারত ভালো করেই জানে বাংলাদেশের নিয়ন্ত্রণ হারানো মানে আমাদের সার্বভৌমত্ব হুমকি হওয়া, জঙ্গির আস্ফালন হওয়া বাংলাদেশে, আর বাংলাদেশে জঙ্গির আস্ফালন হওয়া মানে আমাদের ইন্ডিয়া নিরাপদ থাকা না। কারণ পাকিস্তান চাইবেই বাংলাদেশে জঙ্গির আস্ফালন ঘটানো, ইন্ডিয়াকে আনস্টেবল করার জন্য। অলরেডি পাকিস্তানের উপপ্রধান সেনাবাহিনী তিনি কিন্তু বাংলাদেশে অলরেডি চলে এসেছে গতকালকেই। এগুলোর মানে কি বোঝাচ্ছে? পাকিস্তান চাচ্ছেই বাংলাদেশটাকে হাতে রাখা, বাংলাদেশটাকে হাতে রেখে ভারতকে চাপে রাখা। কারণ ভারত কূটনীতিকভাবে আফগানিস্তানকে দিয়ে পাকিস্তানকে চাপে রাখতেছে, এবং পাকিস্তান চাচ্ছে বাংলাদেশের সাথে ভারত একটা যুদ্ধ লাগিয়ে চাপে রাখার জন্য। কিন্তু বাংলাদেশের 50 থেকে 60% জনগণের সকল বিষয় কোনোভাবে একমত না এবং চাইও না কোনো যুদ্ধ ভারতের সাথে। সে কারণেই লাগাতে পারছে না ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান গঙ্গরা। তা না হলে অনেক আগে ভারতের সাথে একটা যুদ্ধ হয়ে যেত। কারণ পাকিস্তান ফুয়েলিং করছে, পুশিং করছে, আমেরিকাও ফুয়েলিং করছে, পুশিং করছে। আমেরিকাও চাচ্ছে একটা যুদ্ধ হয়ে যাক এই এরিয়ার মধ্যে। এই এরিয়ার মধ্যে যুদ্ধ হয়ে গেলে আমেরিকা ইন করতে খুবই সুবিধা হবে এবং ভারতও চাপে থাকবে। পাকিস্তানও কিন্তু একটা আধিপত্য বিস্তার করতে পারবে ভারতকে চাপে রেখে। যুদ্ধ না হলে আপনার চাপে রাখবেন কি করে? কূটনীতিকভাবে বাংলাদেশ ওখানেও অত শক্তিশালী হয় না যে ভারতকে চাপে রাখতে পারে। যুদ্ধের মাধ্যমে সকলের সাপোর্ট নিয়ে চাপে রাখার একটা খেলা হতে পারে। ওই ইউক্রেনের মতো, রাশিয়া তো বড় দেশ, ইউক্রেনকে পৃথিবীর সকল অ্যান্টি রাশিয়া দেশে সাপোর্ট দিয়ে রাশিয়াকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। সেম ভাবে বাংলাদেশকে সেভাবে খেলার মাঠ তৈরি করতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে 60 থেকে 70% মানুষ না চাওয়ার কারণে সেটা পেরে উঠতে পারতেছে না। এগুলো সকল কিছু খুব নিম্নমানের প্ল্যানিং করতেছে এই পাকিস্তান এবং আমেরিকা, কিন্তু বাংলাদেশের জনগণের কারণে এটা পেরে উঠছে না। তাই ভারত সকল কিছুই অবগত আছে। ভারতের খেলা ঠিক বরাবরই খেলে দিবে, ব্লুপ্রিন্ট রেডি আছে। সঠিক সময় সঠিক খেলা খেলেই ভারত জয়লাভ করবে এবং বাংলাদেশও আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এটাই আগামীতে ঘটবে, লিখে রাখুন। ধন্যবাদ সকলকে।